আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো কামারপুকুর এবং জয়রামবাটি। একদিনে কিভাবে জয়রামবাটি ও কামারপুকুর ঘোরা যায়, সেখানে কি কি দর্শনীয় স্থান আছে, সেই সমস্তই দেখতে হবে আজকের এই ভিডিওতে। আমাদের কিন্তু যাত্রা শুরু হয়েছিল বিধাননগর স্টেশন দিয়ে। সেখান দিয়ে কিন্তু আমরা বাস করে চলে এলাম ধর্মতলা বাস স্টপে। আবার এখান দিয়ে আমরা কিন্তু বাসে চলে যাব কামারপুকুর উদ্দেশ্যে। এখন আমরা এই বাস করে চলে যাব আরামবাগ যাওয়ার বাস করে। আমরা এখন এই যে দেখতে পাচ্ছি এই বাসটা করে চলে যাব জয়রামবাটি। ওটি কিন্তু আরামবাগ বিষ্ণুপুর গ্রামী যে বাসগুলো সেগুলো তোমরা চলে যেতে পারবে। অনেক এরকম নর্মাল বাসও রয়েছে, সেখানে একটু ভাড়া কম পড়বে, বাট এইটা যেহেতু প্রাইভেট বাস তাই জন্য ভাড়া বেশি পড়েছে। আমাদের ভাড়া পড়েছে দেখতে পাচ্ছ 5 জন আসি, পার হেড কিন্তু 120 টাকা করে পড়েছে দেখতে পাচ্ছ। এছাড়াও কিন্তু তোমরা ট্রেনেও যেতে পারো, তোমাদের সেই রুটটা তোমাদের জানিয়ে দিচ্ছি। এছাড়া আপনারা চাইলে হাওড়া লাইনের গোঘাট লোকাল ধরে চলে আসতে পারেন গোঘাট স্টেশনে। ভাড়া পড়বে মাত্র 25 টাকা। সেই গোঘাট স্টেশন থেকে নেমে আপনারা টোটো অটো পেয়ে যাবেন কামারপুকুর বা জয়রামবাটি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমাদের জার্নি শুরু হচ্ছে সকাল সকাল, তাই জন্য কিন্তু আমরা আগে টিফিন করে নিচ্ছি, কেননা বাসে অনেকক্ষণ জার্নি করতে লাগবে। টিফিন করে 4টে কচুরি 20 টাকা করে নিয়ে তোমরা এখানে অনেক স্টল রয়েছে, খেয়ে নিতে পারো। তো এইদিকে দেখতে পাচ্ছ 2টো করে সিট রয়েছে। কোনটা আমাদের সিট কোনটা? 43-44 তো। আর এইদিকে 3টে করে সিট রয়েছে। সিটগুলো নরমই আছে, কমফোর্টেবলই রয়েছে। তো এখন বাজে হচ্ছে 15টা বেজে গেছে, আর আমাদের বাস কিন্তু প্রায় ছেড়ে দিল। আর এই বাস কিন্তু যেতে যেতে প্রায় কিন্তু সময় লাগবে। আমার তো ফার্স্ট টাইম, চলো দেখা যাক। এখন আমরা ক্রস করছি মুন্ডেশ্বরী নদী। আমরা ক্রস করছি হচ্ছে দ্বারকেশ্বর নদ। দেখতে পাচ্ছ এখন শুকিয়ে রয়েছে, নাহলে কিন্তু পুরোটা কিন্তু জলে ভর্তি থাকে বর্ষাকালের সময়। এখন আমরা চলে এসেছিলাম কামারপুকুর। এই কামারপুকুর তো তোমরা সকলেই জানো শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি মা শারদার জন্মস্থানের দিকে, জয়রামবাটির দিকে। তো এখন আমরা ধীরে ধীরে প্রবেশ হচ্ছি হুগলি থেকে বাঁকুড়া জেলার মধ্যে। দেখতে পাচ্ছি একটা ব্রিজ ক্রস করছে, আর তলা দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে আমোদর নদ। এই ব্রিজ ক্রস করলে কিন্তু আমরা পৌঁছে গেলাম বাঁকুড়া জেলার মধ্যে। একটা জার্নি করে আমরা এখন পৌঁছে গেলাম জয়রামবাটি, এই যে বাস করে। তো এইদিকে কিন্তু বাস দাঁড়ালো। বাস দাঁড়ানোর ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ এই যে সারদা মায়ের মন্দির। এই দিক দিয়ে আমরা এগিয়ে যাব মায়ের মন্দিরের দিকে। আমরা চলে এলাম জয়রামবাটি, যেখানে জন্মেছিলেন মা শারদা। জয়রামবাটি ঢোকার আগেই পড়ে মায়ের ঘাট। আমরা এই জয়রামবাটিতে থাকতে গেলে এখানে কিন্তু দেখতে পাচ্ছি মা অন্নপূর্ণা রয়েছে। এদিকে কিন্তু হোটেল রয়েছে, মানে অনেকগুলো তোমরা কিন্তু এখানে হোটেল পেয়ে যাচ্ছ। তোমরা 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন শারদামণি মুখোপাধ্যায়, অর্থাৎ আমাদের শারদা মা। মায়ের মন্দিরের ডান পাশে রয়েছে মায়ের নতুন বাড়ি। 1916 সাল থেকে 1920 সাল পর্যন্ত মা শারদা দেবী এই বাড়িতেই বসবাস করতেন। শারদা মায়ের বাবা শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাস্তুভিটেতেই 1923 সালে এই মাতৃমন্দিরটি প্রতিষ্ঠিত হয়। আমাদের একবার টাইমিংটা জানিয়ে দিই মন্দিরের। এপ্রিল থেকে সেপ্টেম্বর মানে গ্রীষ্মকালটা জুড়ে কিন্তু 5:30 সকাল দিয়ে 11:30, দেন 4টে দিয়ে 8:30। আর যেটা শীতকালে অক্টোবর থেকে মার্চ, তারা কিন্তু রয়েছে টাইমিংটা 6টা দিয়ে 11:30, আর আবার দুপুর 3:30 দিয়ে 8টা পর্যন্ত কিন্তু রয়েছে। ধীরে ধীরে কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু লেখা রয়েছে মায়ের বাণী, ভয় কি বাবা, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি, দেখতে পাচ্ছ। আর শুরুতেই দেখতে পাচ্ছি কিন্তু এদিকে কিন্তু কিছু জিনিসপত্রের দোকান রয়েছে, তাছাড়া এদিকে জুতো ঘর আর পানীয় জল রয়েছে। আর খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে দেখতে পাচ্ছ, যেহেতু ক্রিসমাস গেছে রিসেন্টলি, তো সেই জন্য কিন্তু সাজানো রয়েছে। অনেক ভক্তের ভিড় রয়েছে, সামনে কিন্তু মন্দির রয়েছে, আর ওইদিকে রয়েছে অফিস ঘর। আর পুরো জায়গাটা জুড়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। সমস্তটা তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করতে থাকবো। কি হলো মায়ের পুরনো বাড়ি। এখানে মা প্রায় 52 বছর বসবাস করেছেন। এখন খুব সুন্দরভাবে এখানে মায়ের ঘর, রান্নাঘর, শোয়ার ঘর, কুলদেবতার ঘর সংরক্ষণ করা আছে।
এটি হলো মায়ের মূল মন্দির। এর গর্ভগৃহে রয়েছে মায়ের শ্বেত পাথরের মূর্তি, আর এই মন্দিরে একটি ঘরে রাখা রয়েছে মায়ের পায়ের ছাপ। সারদা মায়ের বাবা শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় বাস্তুভিটেতেই 1923 সালে এই মাতৃমন্দির প্রতিষ্ঠিত হয়। এটা কিন্তু রয়েছে মায়ের যে কুলদেবতা, তার সাথে কিন্তু রয়েছে সুন্দর নারায়ণ ধর্ম ঠাকুর এবং শীতলা মাতার যে মন্দির, ঠিক মায়ের নতুন মন্দির ঠিক পাশেই দেখতে পাচ্ছ। এখনও কিন্তু সেই মাটির ঘরের যে ব্যাপারটা, সেই সুন্দর করে কিন্তু সেটাই এখনও কিন্তু ধরে রেখেছে তারা। মায়ের মন্দিরে এসেই সবার প্রথমে আপনারা কুপন সংগ্রহ করে নেবেন, কারণ 11:30 পর্যন্তই কিন্তু এখানে মায়ের ভোগের কুপন দেওয়া হয়। ভোগের কুপনের মূল্য রয়েছে মাত্র 70 টাকা। 70 টাকার বিনিময়ে আপনারা ভোগ খেতে পারবেন। দেখতে পাচ্ছেন ভোগে ছিল খিচুড়ি, ছিল একটি তরকারি, ছিল 2 রকমের তরকারি ছিল, তাছাড়া ছিল চাটনি, তাছাড়া ছিল পরমান্ন। এই দিয়েই মায়ের ভোগ আমরা গ্রহণ করলাম। খুব তৃপ্তি পাবেন আপনারা এই ভোগ গ্রহণ করে। দেখতে পাচ্ছ ভোগ ঘর, ভোগ ঘরের ঠিক সামনেই কিন্তু রয়েছে গোশালা। দেখতে পাচ্ছ মা জয়রামবাটির গোশালা। আমাদের মায়ের মন্দিরের সংলগ্ন রয়েছে মায়ের স্মৃতি জড়িত পবিত্র পুকুর। এই পুকুরেই মা তার সখীদের নিয়ে স্নান করতে আসতেন ছোটবেলায়। ওইদিকে দেখতে পাচ্ছ দূরে মায়ের মন্দির, তার ঠিক দূরে এগিয়ে আসলে কিছুটা এই লজটার ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ যে সিংহবাহিনী মন্দির। এইদিকে কিন্তু গেলে সিংহবাহিনীর মন্দির তোমরা পেতে পারবে। এবারে এলাম মা সিংহবাহিনীর মন্দির, যেখানে মা সারদা পুজো দিতে আসতেন। এই মন্দিরে দুর্গা পুজো, কালী পুজো, রাধাষ্টমী এই সিংহবাহিনী মন্দিরে বিরাটভাবে অনুষ্ঠিত হয়। মায়ের মন্দির দেখছো, মায়ের মন্দির ঠিক উল্টো দিকে তোমরা এরকম অনেক লজ পেয়ে যাবে, যেখানে কিন্তু তোমরা স্টে করতে পারবে। কল্পতরু লজ রয়েছে, ওইদিকে সিংহবাহিনী লজ, অনেক লজ এখানে রয়েছে। তো আমরা এখন কিন্তু জয়রামবাটি থেকে কামারপুকুরের উদ্দেশ্যে রওনা দিলাম। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাড়ি। আপনার যদি 1.5 গ্রাম দেখে কামারপুরের সাইডের মন্দির দেখে, মেন মন্দির দেখে যদি গোঘাট স্টেশনে 7:05 ট্রেন যান, আপনার পার হেড 100 টাকা করে পড়বে। একদম স্টেশনে নামিয়ে দিয়ে আসবে। 200 টাকা? হ্যাঁ না, পার হেড 100 টাকা করে পড়ে, 5 জন 500 টাকা পড়ে। একদম আপনাকে স্টেশনে নামিয়ে দিয়ে আসবে। তো এখন আমরা চলে এসেছি পাইন বাড়িতে, যেখানে কিন্তু শ্রী রামকৃষ্ণদেব শিবরাত্রির সময় শিব সেজে নাটক করার সময় তিনি কিন্তু 3য়বারের জন্য ভাব সমাধি গ্রহণ করেছিলেন। এখন আমরা এলাম পাইনের বাড়ি। এখানে রামকৃষ্ণদেব শিবরাত্রির দিন শিব সেজে যাত্রা করতে করতে 3য়বারের জন্য ভাব সমাধি হয়েছিল। এর ভিতরে রয়েছে শ্রী রামকৃষ্ণদেবের নাট্য স্মৃতিমঞ্চ। এই সীতানাথ পাইন বাড়ির নিয়েও রয়েছে নানান ইতিহাস। তো এখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শ্রী রামকৃষ্ণদেব যেখানে কিন্তু প্রতিদিন পাঠশালায় পাঠ করতে আসছেন, সেই জায়গাটা তোমার সাথে শেয়ার করে নেব। আর তার সাথে কিন্তু লাহাবাবুদের যেখানে কিন্তু বিষ্ণু মন্দির রয়েছেন, যেখানে কিন্তু কালী মন্দির থেকে শুরু করে দুর্গা মন্দির সমস্তটা সেখানে রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। আর এই লাহাবাবুদের দুর্গা মন্দিরেই কিন্তু শ্রী রামকৃষ্ণদেব দুর্গা ঠাকুরের চক্ষুদান করেছিলেন। সমস্ত বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো লাহাবাড়ি ও জায়গাটি হলো লাহাপাড়া। ঢুকতেই যার মূর্তি দেখতে পাচ্ছ তিনি হলেন জমিদার ধর্মদাস লাহা। এবার দর্শন করব লাহাদের বিষ্ণু মন্দির। এই মন্দিরেই নাকি গদাধর অঙ্ক করার ভয় লুকিয়ে থাকতেন এবং লুকিয়ে লুকিয়ে মা কালীর ছবি আঁকতেন। এই মন্দির প্রায় 500 বছরের পুরনো। এই মন্দিরের নিচে রয়েছে গুপ্তঘর, যেখানে বর্গীদের ভয় লাহারা লুকিয়ে থাকতেন। এই বিষ্ণু মন্দিরের গায়ে টেরাকোটার কাজ যা চোখে পড়ার মতো। এই কামারপুকুরে আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে রামকৃষ্ণদেবের লীলা জীবনী কাহিনী। 1.5 গ্রাম অর্থাৎ কিন্তু শ্রী রামকৃষ্ণদেবের পৈতৃক ভিটে বা বলতে পারো ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের যে বাড়ি ছিলেন, সেই 1.5 গ্রাম থেকে যখন তিনি চলে আসলেন সেই দৃশ্যটা কিন্তু এখানে ফুটে উঠেছে। অ্যান্ড তারপরে কিন্তু ফুটে উঠে দেখতে পাচ্ছ যুবদাস শ্রী রামকৃষ্ণদেবের যখন আবির্ভাব হয়েছিলেন সেই জায়গাটা কিন্তু এখানে কিন্তু ফুটে উঠেছে। দেখো
এখন যেটা দেখতে পাচ্ছ এটা হলো লাহাবাবুদের দুর্গা মন্দির। এখানে শ্রী রামকৃষ্ণদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দুর্গা পুজো করতেন। এই লাহাবাবুদের দুর্গা ঠাকুরের চোখ এঁকেছিলেন ছোট্ট শ্রী রামকৃষ্ণদেব। রাসমঞ্চ মানে লাহাবাবুদের রাসমঞ্চ, আর তার সাথে কিন্তু এটা কিন্তু রয়েছেন পাঠশালা, মানে যেখানে কিন্তু শ্রী রামকৃষ্ণদেব কিন্তু নিত্য পাঠ গ্রহণ করতেন, পড়াশোনা করতেন, সেই পাঠশালা। এই হলো সেই পাঠশালা যেখানে গদাধর অর্থাৎ রামকৃষ্ণদেব পড়তে আসতেন। এই পাঠশালা এসে জানলাম যখন পণ্ডিত মশাই শ্রী রামকৃষ্ণদেবকে যোগ শিখিয়েছিলেন তখন তিনি বেশ আগ্রহ সহকারে যোগ শিখতেন, কিন্তু যেদিন থেকে বিয়োগ শেখানো শুরু করলো সেদিন থেকে শ্রী রামকৃষ্ণদেব পাঠশালা ছাড়লেন। পঞ্চবাসে পদার্পণ করিবার পর পাঠশালায় আসেন গদাধর অর্থাৎ আমাদের শ্রী রামকৃষ্ণদেব। আর এই হলো লাহাবাবুদের রাসমঞ্চ, যেখানে প্রত্যেক রাস পূর্ণিমায় খুব সুন্দর করে অসাধারণভাবে পুজো হয় রাধাকৃষ্ণের। তো এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেবের স্মৃতি জড়িত কালী মন্দির বা অর্থাৎ লাহাবাড়িদের কালী মন্দির। এবার দেখাবো গোপেশ্বর মন্দির। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যখন ভাব হয়েছিল তখন তিনি পাগলের মতো হয়ে গেছিল। তখন গ্রামের লোক ঠাকুরের মাকে বলেছিলেন তোমার ছেলে পাগল হয়ে গেছে। তখন ঠাকুরের মা খুব চিন্তায় পড়ে, আমার ছেলে সত্যি কি পাগল হয়ে গেল? সেই চিন্তায় ঠাকুরের মা চন্দ্রাবলী দেবী এই শিবের মন্দিরে এসে হত্যা দিয়েছিলেন। এই মন্দিরের পেছনেই রয়েছে কামারপুকুর, আর এই কামারপুকুরের নাম অনুসারেই জায়গার নাম হয় কামারপুকুর। পূর্বে নাম ছিল শুক্লালগঞ্জ। তৎকালীন রাজা অস্ত্র তৈরির জন্য কামারদের নিয়ে আসেন এবং কামারদের বসবাসের জন্য জায়গা দেন। তারাই এই পুকুর খুঁড়ে তৈরি করেন। তখন থেকেই এই পুকুরের নাম অনুসারে এই জায়গার নাম হয় কামারপুকুর। এবার এলাম ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ভিক্ষে মায়ের মন্দির। রামকৃষ্ণদেব যখন জন্মেছিলেন একদম ছোট অবস্থায় উনি গড়িয়ে পড়ে গেছিলেন এক ধান সিদ্ধ করা উনুনের ভিতরে। তখন ওনাকে সেই ছাই মাখা অবস্থায় কুড়িয়ে পেয়েছিলেন মা ধনিকামারিণী, যিনি রামকৃষ্ণদেবের ভিক্ষে মা। মা শারদা যেমন কৃষ্ণকে লালন পালন করেছিলেন, ধনিকামারিণী মাতা লালন পালন করেছিলেন শ্রী রামকৃষ্ণদেবকে। শ্রী রামকৃষ্ণদেব জাতিভেদ প্রথা করতেন না, কে হিন্দু কে মুসলমান দেখতেন না। সেই জন্য তিনি একবার নিজে এক পীরের মন্দিরে বসে পুজো করেছিলেন। সেই থেকে ওই পীরের নাম হয় দয়াল সত্যপীর। এই মন্দির কোনো পূজারী বা ব্রাহ্মণ পুজো করেন না, এখানে আপনার আমার মতো সাধারণ মানুষই নিজেই পুজো করতে পারেন। এখন চলে এলাম চিনু শাঁখারির ভিটেতে। শাঁখারি শব্দের অর্থ যারা শাখা পড়ায় বা বিক্রি করে। আর চিনু শাঁখারি প্রথম শ্রী রামকৃষ্ণদেবকে চিনেছিলেন ভগবান রূপে। বর্তমানে রামকৃষ্ণ মঠ মিশন এই জায়গাটি নিয়ে গদাধর বিদ্যা মন্দির বানিয়েছেন। এখন কিন্তু আমরা চলে এসেছি কামারপুকুরের রামকৃষ্ণ দেবের যে জন্মস্থান সেখানে। আর এটা কিন্তু মেন মন্দির রয়েছে, মেন মন্দির ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে একটি পুকুর। এই মঠের সামনে রয়েছে হালদার পুকুর। এখানে মা শারদা তার অষ্টসখী নিয়ে স্নানে আসতেন। মা শারদার যখন বিয়ে হয় তখন মায়ের বয়স ছিল 6 বছর ও রামকৃষ্ণদেবের বয়স ছিল 23 বছর। রামকৃষ্ণদেবের মৃত্যুর পর মা শারদা বাকি জীবন এই জায়গাতেই কাটিয়েছিলেন। তো এখানে কামারপুকুরের যে ভিজিটিং আওয়ার সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছি এপ্রিল থেকে সেপ্টেম্বর 6টা দিয়ে 11:30, তারপর 4টে দিয়ে 9টা, আর অক্টোবর থেকে মার্চ হচ্ছে 6:30 দিয়ে 11:30, 3:30 দিয়ে 8:30। কামারপুকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান। এখানে তিনি নিজের জীবনের 17 বছর কাটিয়েছেন। এরপরে তিনি চলে আসেন কলকাতা। এই মঠের ভিতর খুব অসাধারণভাবে সাজানো। শ্রী রামকৃষ্ণদেবের বসতবাড়ি রয়েছে এখানে, যেখানে ঢেকিশালে রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন সেখানে তৈরি হয়েছে তার মন্দির। মঠের ভিতর রয়েছে কুলদেবতা রঘুবীরের মন্দির এবং যোগী শিব মন্দির। এখানে ভোগের কুপনের জন্য নির্ধারিত কোনো মূল্য নেই। 11:30টার মধ্যে কুপন দেয়া বন্ধ হয়ে যায়। এই কামারপুকুরের মেন আকর্ষণ সাদা বোঁদে। দেখো, আমাদের ওইদিকে তো পাওয়া যায় হলুদ বোঁদে, বাট এখানে কিন্তু সাদা বোঁদে পাওয়া যাচ্ছে।
আমাদের একদম ট্যুরের অন্তিম পর্যায়ে এসে আমরা মিষ্টি খেয়ে নিচ্ছি। দেখো 5 টাকা 10 টাকা করে কিন্তু এখানে রসগোল্লা পাওয়া যাচ্ছে, ল্যাংচা পাওয়া যাচ্ছে এই সাইজের ল্যাংচা। আর ওইদিকে কিন্তু দেখতে পাবে তোমরা ছোট ছোট সাদা বোঁদে তৈরি করা হচ্ছে। আর এই যে দেখে নাও ল্যাংচার সাইজ। চালান করে দাও। সেই ব্যাপার সেই ব্যাপার। তো এইভাবেই আমাদের যাত্রা শেষ হচ্ছে এখানেই। আপনারাও একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন জয়রামবাটি কামারপুকুর। সমস্ত তথ্য তো দিয়েই দিলাম ভিডিওতে। আমরা ফিরছি আরও কিছু ভালো ধামাকাদার ভিডিও নিয়ে। তখন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।